ফাইভের মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের অনলাইন ভিত্তিক নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান ক্লাসে আমি আবু জাফর মোহাম্মদ সালেহ তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের পাঠ্যবস্তু নবদান অষ্টম অধ্যায়। শিক্ষার্থী, একটি ব্যবসা প্রতিষ্ঠানে প্রতিদিন অনেক লেনদেন সংঘটিত হয়। এর মধ্যে যে লেনদেনগুলো নগদে সম্পাদিত হয়ে থাকে সেই লেনদেনগুলোর ভিত্তিতে আমরা নবদান বই প্রস্তুত করে থাকি। শিক্ষার্থীরা, আমরা যে কোনো অঙ্ক সমাধান করার আগে ওই অঙ্কটি সুন্দর করে পড়ে আগে বোঝার চেষ্টা করতে হবে। তো আমি ঠিক এমনিভাবে তোমাদের জন্য একটা নবদান হিসাব বোর্ডে উপস্থাপন করে রেখেছি। আসো আমরা সবাই মিলে সেটা একটু পড়ে বোঝার চেষ্টা করি। 2017 সালের জুলাই মাসে নাসির এক ব্যাংকের লেনদেন বিবরণ। জুলাই 1 হাতে নগদ 20,000 টাকা ও ব্যাংক জমা 24,000 টাকা। জুলাই 2 রাজীবের নিকট বিক্রয় বাবদ চেক প্রাপ্তি 7,000 টাকা। জুলাই 5 ব্যাংক থেকে উত্তোলন 5,000 টাকা। 10 পণ্য ক্রয় 5,000 টাকা, বাট্রা 5%। 12 তারিখ জারির রেস্টুরেন্টের নিকট পাওনা 6,000 টাকা পূর্ণ নিষ্পত্তিতে 5,800 টাকা প্রাপ্তি। সাজ্জাদের নিকট হতে পণ্য ক্রয় 10,000 টাকা। সেলিমকে 4,300 টাকা পরিশোধ এবং বার্তা প্রাপ্তি 200 টাকা। ব্যাংকে জমা দেওয়া হলো 10,000 টাকা। চেকে দোকান ভাড়া পরিশোধ 3,000 টাকা। ব্যাংক জমা সুদ 300 টাকা এবং ধার্যকৃত চাল 200 টাকা। কর্মচারীর বেতন পরিশোধ 2,000 টাকা। তো শিক্ষার্থীরা, এবার আমরা আমাদের করণীয় কি আছে সেগুলো দেখে নিই। করে আমাদের করণীয় আছে কন্ট্রা এন্ট্রির পরিমাণ ও অনগদ লেনদেনের পরিমাণ। তো দেখো শিক্ষার্থীরা, আমি তোমাদের কনভার্ট করার জন্য দুইটা ছক কেটে রেখেছি। নাসির এক ব্যাংকের কন্ট্রা এন্ট্রির পরিমাণ, নাসির এক ব্যাংকের অনগদ লেনদেনের পরিমাণ নির্ণয় করো। তো আমরা প্রথম কন্ট্রা এন্ট্রির পরিমাণ নির্ণয় করব। শিক্ষার্থীরা, কন্ট্রা এন্ট্রি বলতে আমরা কি বুঝে থাকি? কন্ট্রা এন্ট্রি বলতে আমরা বুঝি দ্বৈত দাখিলা, যে একটি লেনদেনের দুই পাশেই একটি লেনদেনের কারণে এই নবদান বইয়ের দুই পাশেই আমাদের সমাধান দিতে হয়, বা দুই পাশেই যে লেনদেনটা বসে সেটাই হচ্ছে আমাদের কন্ট্রা এন্ট্রি, যাকে এক কথায় আমরা দ্বৈত দাখিলা বলতে বুঝাই। তো কন্ট্রা এন্ট্রি আসলে কোন কোন বিষয়গুলো কন্ট্রা এন্ট্রির মধ্যে পড়ে সেইগুলো সম্পর্কে আমি এখন তোমাদের আলোচনা করব। যদি আমাদের নগদ টাকা ব্যাংকে জমা দিয়ে থাকি বা ব্যবসায়ের প্রয়োজনে ব্যাংক থেকে যদি আমরা নগদ টাকা উত্তোলন করে থাকি, এই দুইটা জিনিস শুধুমাত্র কন্ট্রা এন্ট্রির মধ্যে পড়ে। তো আমরা অঙ্ক আগে পড়েছি এবং আমরা মনে রাখার চেষ্টা করছি। দেখো আমাদের এখানে দুইটা আছে কন্ট্রা এন্ট্রির মধ্যে পড়বে। হচ্ছে ব্যাংক থেকে উত্তোলন 5,000 টাকা, আর 25 তারিখে ব্যাংকে জমা দেওয়া হলো 10,000 টাকা। আসলে শিক্ষার্থীরা, আমরা এখন এটা সমাধান করি। আগে আমরা এখানে সাল লিখব, তারপরে মাস। জুলাই 5 ব্যাংক থেকে উত্তোলন, ব্যাংক থেকে উত্তোলন 5,000 টাকা। আজ জুলাইয়ের 25 তারিখ, 25 তারিখে আছে ব্যাংকে জমা দেওয়া হলো 10,000 টাকা। ব্যাংকে জমা দেন 10,000 টাকা। তো আমরা এই দুইটা যোগফল এখন আমরা নামাই 15,000। তো আমাদের কন্ট্রাক্টের পরিমাণ 15,000 টাকা। এবার আমরা নাসির এক ব্যাংকের অনগদ লেনদেনের পরিমাণ নির্ণয় করব। অনগদ লেনদেন বলতে আমরা বুঝাই যে লেনদেনটা বাকিতে সম্পাদিত হয়েছে বা যে লেনদেনে আমাদের কোনো অর্থের আগমন বা অর্থের বহির্গমন ঘটেনি, সেটাই হচ্ছে আমার অনগদ লেনদেন। তো দেখি আমরা এখানে অনগদ লেনদেন আছে আমাদের 18 তারিখ। সাজ্জাদ
তো আমরা কিভাবে বুঝবো যে এটা আমার অনগদ লেনদেন বা বাকিতে লেনদেন? তো শিক্ষার্থীরা, যখন আমাদের নাম থাকবে, যখন আমাদের কোনো অঙ্কে নাম দিয়ে দিবে এবং বলবে যে নগদের, যে আমাদের যখন এবং বলবে যে নগদ কথা বলে না থাকবে, তখন আমরা ধরে নিব যে সেটা আমাদের বাকিতে লেনদেন। তো শিক্ষার্থীরা, আমরা খুব সহজেই বুঝতে পারবো যে কোনটা আমাদের নগদ লেনদেন এবং কোনটা বাকিতে লেনদেন। যে আমি আবার বলছি, যদি কখনো ক্রয় বিক্রয়ের সময় নাম থাকে এবং সেখানে নগদ কথা যদি উল্লেখ না থাকে, আমরা ধরে নিব ওই লেনদেনটা আমাদের বাকিতে। তাহলে আমি আগে সাল, সার্বজনীন বিপণনের পণ্য ক্রয়, পণ্য ক্রয় 10,000 টাকা। শিক্ষার্থীরা, আমাদের ক নম্বর সম্পন্ন হয়ে গেল। তো শিক্ষার্থীরা, এবার আমাদের করণীয় খ, একটি 3 ঘর অঙ্কন বই তৈরি করো। দেখো শিক্ষার্থীরা, আমি তোমাদের জন্য 3 ঘর অঙ্কন বইয়ের একটা ঘর প্রস্তুত করেছি। নাসিক অ্যান্ড কোমকে 3 ঘর অঙ্কন বই। আমাদের এই 3 ঘর অঙ্কন বই আমরা একটা ছক কাটবো, কাটার পর সেটা এই যে 2 দাগ দিয়ে আমি একটা ডেবিট পাস আর একটা ক্রেডিট পাসে বিভক্ত করেছি। এই যে মাঝখানে আমি 2টা দাগ দিয়েছি, এই পাশটা ডেবিট এবং ওই পাশটা ক্রেডিট তোমাদের বোঝানোর জন্য। এই যে এখানে ডেবিট লিখেছি, এখানে ক্রেডিট লিখেছি। এবার ঘরগুলো একটু বিশ্লেষণ করি। তারিখ, বিবরণ, ভাউচার নাম, তৃতীয় পৃষ্ঠা, নগদ, ব্যাংক, বার্তা। ক্রেডিট পাশে হচ্ছে ঘর, তারিখ, বিবরণ, ভাউচার নাম, তৃতীয় পৃষ্ঠা, নগদ, ব্যাংক, বার্তা। তো আসলে আমরা একটা একটা করে লেনদেন করব এবং যে ডেবিট পাশে বলবে তাকে ডেবিট এবং যে ক্রেডিট পাশে বলবে সে ক্রেডিট পাশে তাকে বসাবো। তো আমরা অঙ্কটা শুরু করার আগে তোমাদের একটা কথা বলতে চাই যে আমরা নগদান হিসাবকে নির্ভুলভাবে করার জন্য আমরা একটা পদ্ধতি অবলম্বন করতে পারি, যে পদ্ধতিটার অবলম্বন করলে আমাদের নগদান বই কখনোই ভুল হবে না। তো দেখো এখানে আমরা 2টা ভাগে বিভক্ত করেছি নগদান বইকে, একটা ডেবিট এবং একটা ক্রেডিট। তো আমরা যেহেতু নগদ টাকার লেনদেনের মাধ্যমে নগদান বই করে থাকি, সেটা আমাদের কোনো কারণে প্রতিষ্ঠানে যদি নগদ টাকার পরিমাণ বৃদ্ধি পায় বা আমরা নগদ টাকা পেয়ে থাকি, তাহলে আমরা সেটাকে ডেবিট পাশে বসাবো। এবং যদি কোনো কারণে আমার প্রতিষ্ঠান থেকে নগদ টাকা কমে যায় বা চলে যায়, তাহলে সেটাকে আমরা ক্রেডিট পাশে বসাবো। প্রতিটা লেনদেন পড়ার পর আমরা বোঝার চেষ্টা করবো যে আসলে আমার নগদ টাকা বেড়ে গেল নাকি আমার নগদ টাকার পরিমাণ কমে গেল। তো শিক্ষার্থীরা, আসলে আমরা শুরু করি। 2017 জুলাই 1 হাতে নগদ 30,000, ব্যাংক জমা 24,000। এটা আমার ব্যালেন্স বিল নামে বলবে। এবার 2 নম্বরটা আমরা করি। রাজীবের নিকট বিক্রয় বাবদ চেক প্রাপ্তি। রাকিবের নিকট পণ্য বিক্রয় করে আমরা চেক পেয়েছি। তো শিক্ষার্থীরা, আমি চেক পেয়েছি মানে নগদ টাকা পেয়েছি, মানে আমার ব্যাংক হোক বা নগদ হোক আমার টাকার পরিমাণ বৃদ্ধি পেয়েছে। সে বৃদ্ধি পেলেই আমার ডেবিট পাশে বলবে। তাহলে জুলাইয়ের 2 তারিখ। তাহলে রাজীবের নিকট বিক্রয় বাবদ চেক প্রাপ্তি পেয়েছি, চেক মানে ব্যাংক, তাহলে টাকাটা অবশ্যই ব্যাংকের ঘরে বলবে 7,000 টাকা। আর আমি এখানে লিখবো বিক্রয় হিসাব, বিক্রয় হিসাব। এরপর 5 তারিখ ব্যাংক থেকে উত্তোলন। শিক্ষার্থীরা, এটা আমরা ক নম্বরে কন্ট্রাইন্টিং করে এসেছিলাম, তার মানে এই লেনদেনটা আমার 2 পাশেই বলবে। দেখো, ব্যাংক থেকে যদি আমরা টাকা উত্তোলন করি তাহলে আমার নগদ টাকার পরিমাণ বেড়ে যাচ্ছে। ব্যাংক থেকে আমরা টাকা উত্তোলন করলে নগদ টাকা বেড়ে যায় এবং ব্যাংকের টাকা কমে যায়। তাহলে যেটা বাড়তেছে সেটা ডেবিট আর যে পাশে কমতেছে সেটা ক্রেডিট পাশে বসে যাবে। তাহলে ব্যাংক থেকে টাকা উত্তোলন করলে নগদ টাকার পরিমাণ বৃদ্ধি পায়। সো আমি ডেবিট পাশে নগদের ঘরে বসাবো টাকা 5,000 টাকা।
এবং ক্রেডিট পাশে ব্যাংক থেকে টাকা কমে যাচ্ছে। এবার দেখো, এবার বিবরণে আমি কি লিখবো? টাকা বসিয়েছি নগদে ঘরে, তাহলে আমি বিকল্প যে ঘরটা আছে সেই ঘরটা এখানে লিখবো, ব্যাংক হিসাব। এবং আমি এখানে টাকা বসিয়েছি ব্যাংকের ঘরে, তাহলে আমার ফাঁকা থাকবে নগদ, এখানে থাকবে নগদ হিসাব। যে ঘরে টাকা বসাবো তার নাম বিবরণে লেখা কখনোই যাবে না। এবার আমরা আসি 10 তারিখ, পণ্য ক্রয় 5,000 টাকা, বার্তা 5%। এবার শিক্ষার্থীরা আমি বার্তা নিয়ে আলোচনা করি। বার্তা দুই প্রকার, এক হচ্ছে কারবারি বার্তা, দ্বিতীয়ত হচ্ছে নগদ বার্তা। তো কোন বার্তার উদ্ভব কখন হয়? যখন পণ্য দ্রব্য ক্রয় বিক্রয় করা হয় তখন কারবারি বার্তার উৎপত্তি হয়, এবং ওই পণ্যের মূল্য যখন পরিশোধ করা হয় বা কোনো দায় দেনা পরিশোধ করা হয় তখন নগদ বার্তার উৎপত্তি হয়। তাহলে পণ্য ক্রয় বিক্রয়ের সময় আমরা যে বার্তা পাই সেটাই হলো কারবারি বার্তা, এবং কারবারি বার্তা হিসাবে অন্তর্ভুক্ত করা যাবে না। তো পণ্য ক্রয় 5,000 টাকা, বার্তা 5%, এটা ক্রয় বিক্রয়ের সময় বার্তা, তার মানে এটা হলো কারবারি বার্তা, এটা হিসাবে অন্তর্ভুক্ত করা যাবে না। তো বার্তা নির্ণয় করাটা তোমাকে শেখাই আমি যে 5% বলেছে, তাহলে আমি যদি 5,000 টাকা থেকে একটা শূন্য বাদ দিয়ে দিই তাহলে আমার হয় 10%, আর 10% এর অর্ধেক 5%, তাহলে 500 টাকা অর্ধেক করলে আমার 2,250 টাকা। তো 5,000 থেকে 250 টাকা যদি আমি বাদ দিয়ে দিই তাহলে আমার থাকবে 4,750 টাকা। তো বলছি পণ্য ক্রয়, তো শিক্ষার্থীরা পণ্য ক্রয় করলে আমার নগদ টাকার পরিমাণ বৃদ্ধি পায় না হ্রাস পায়? অবশ্যই পণ্য ক্রয় করলে আমার নগদ টাকা কমে যায়। তো কমে গেলে ক্রেডিট পাশে জুলাইয়ের 10 তারিখ ক্রয় হিসাব 4,750 টাকা। তো এবার আমরা পরেরটা আসি 12 তারিখ, জারি রেস্টুরেন্ট নিকট পাওনা 6,000 টাকার পূর্ণ নিষ্পত্তিতে 5,000 টাকা প্রাপ্তি। দেখো এখানে একটা দেনা পরিশোধ হচ্ছে, এবং দেনা পরিশোধ আমি পেলাম 6,000 এবং পূর্ণ নিষ্পত্তিতে আমি 5,800 টাকা পাচ্ছি। পূর্ণ নিষ্পত্তি মানে আমি ওই লোকের কাছ থেকে 5,800 টাকা নিয়ে পুরো দেনা নিষ্পত্তি করে দিচ্ছি, মানে 200 টাকা তাকে আমি ছাড় দিচ্ছি, এটা হলো নগদ বার্তা। তাহলে আমি এখানে টাকা পাচ্ছি, তার মানে ডেবিট পাশে 12 তারিখ $5,800 এবং বার্তার ঘরে 200। এই বার্তাটা আমরা বার্তার ঘরে বসাবো, কেননা এটা হলো নগদ বার্তা। পরে 18 তারিখ, সাজ্জাদের নিকট হতে পণ্য ক্রয়। তো শিক্ষার্থীরা এটা আমরা ক নম্বরে সমাধান করে এসেছি যে এটা অনগদ লেনদেন, এবং অনগদ লেনদেন নগদ বইতে অন্তর্ভুক্ত করা যাবে না, কারণ আমরা এখানে নগদ বই করছি, শুধুমাত্র নগদের সম্পাদিত লেনদেনগুলো এখানে স্থান পাবে। দেখো 20 তারিখে আছে সেলিমকে 4,300 টাকা পরিশোধ, আমি পরিশোধ করে দিচ্ছি, মানে আমার নগদ টাকার পরিমাণ কমে যাচ্ছে, এবং বার্তার প্রাপ্তি 200 টাকা। তাহলে পরিশোধ করলে আমার নগদ টাকার পরিমাণ কমে যায়, কমে গেলে ক্রেডিট পাস। বার্তা 200 টাকা। আমরা 25 তারিখে ব্যাংকে জমা দেওয়া হলো 10,000 টাকা। তো এটা আমরা ক নম্বরে করে এসেছিলাম কন্ট্রা এন্ট্রি, ব্যাংকে জমা দিলে ব্যাংকে টাকার পরিমাণ বেড়ে যায়, আমার নগদ টাকার পরিমাণ কমে যায়। তাহলে যেখানে বাড়তেছে সেটা ডেবিট পাশে, যেটা কমতেছে সেটা ক্রেডিট পাশে। তো আমার ব্যাংকে টাকার পরিমাণ বেড়ে যাচ্ছে, তাহলে ডেবিট পাশে সেটা ব্যাংকের ঘরে বসবে, এবং ক্রেডিট পাশে বলবে নগদের ঘরে। আগেবার বলেছিলাম আমার যে ঘরটা ফাঁকা আছে আমি সেই ঘরটার নাম লিখবো, যেখানে যেহেতু আমি নগদের ঘরে বসেছি আমি লিখবো ব্যাংকের নাম, এবং এখানে আমি ব্যাংকের ঘরে বসেছি আমি লিখবো নগদের নাম। শিক্ষার্থীরা এবার আমরা পরবর্তী ইউনিটে চলে যাই।
28 তারিখ চেকে দোকান ভাড়া পরিশোধ 3000 টাকা। তো আমরা পরিশোধ করছি টাকাটা, টাকা পরিশোধ করলে আমার নগদ টাকার পরিমাণ কমে যায়। তো কমে গেলেই ক্রেডিট পাস। যেহেতু আমরা চেকে পরিশোধ করছি সেহেতু ব্যাংকের সঙ্গে সংশ্লিষ্ট আমরা 3000 টাকা ব্যাংকের ঘরে বসে দেব। এবার আসি 30 তারিখ ব্যাংক জমা সুদ 300 টাকা। আমরা যে ব্যাংকে জমা রেখেছি টাকা, এর জন্য ব্যাংক আমাদের নির্দিষ্ট সময় পর পর সুদ দিয়ে থাকে। তো এই মাসে আমার সুদ আমি পেয়েছি 300 টাকা এবং ব্যাংক এই সুদটা আমার অ্যাকাউন্টে স্বয়ংক্রিয়ভাবে জমা করে দেয়। তার মানে আমি সুদ পাচ্ছি, মানে আমার টাকা বাড়তেছে এবং এটা ব্যাংকের ঘরে বসাতে হবে। এবং ধার্যকৃত চার্জ 200 টাকা। ব্যাংক আমাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন সেবা দিয়ে থাকে, তার জন্য আমাদের কাছ থেকে কিছু টাকা চার্জ করে থাকে, মানে আমাদের অ্যাকাউন্ট থেকে তারা কর্তন করে নিয়ে নেয়। তো আমার কর্তন করে নেওয়া মানে আমার অ্যাকাউন্ট থেকে টাকা কমে যাওয়া মানে ক্রেডিট পাশে বসাতে হবে। এবার আমরা পরে দেখি 31 তারিখ কর্মচারীর বেতন পরিশোধ 2000 টাকা। আমাদের দোকানে যে কর্মচারী আছে, আমরা ওই কর্মচারীকে যদি বেতন দিয়ে থাকি তাহলে আমাদের নগদ টাকার পরিমাণ কমে যায়, সেহেতু সেটা আমাদের ক্রেডিট পাশে বলবে। তো শিক্ষার্থীরা, এই ছিল আমাদের নগদান হিসাব। এখন আমরা এটার ব্যালেন্স বিডি বা সিডি নির্ণয় করব। দেখো কিভাবে আমরা ব্যালেন্স বিডি বা সিডি নির্ণয় করে থাকি। আমরা প্রথম নগদান হিসাবের ফলাফলটা এখানে আনবো। 19 আর 5 24 আর 5 29,800 টাকা। এই টাকাটাই আমরা ক্রেডিট পাশে আমাদের ঘরে বসাবো। এবং এই টাকা থেকে আমার ক্রেডিট পাশের যে আইটেমগুলো আছে এইগুলোকে বাদ দিলে আমার ব্যালেন্স সিডি নির্ণয় হবে। ব্যালেন্স সিডি তাহলে দেখো এখানে কত আছে? 10 আর 12 12 আর 4 16,000 আর 4 20,000 এই 700 300 21,050 টাকা। তাহলে আমার 29,800 টাকা থেকে যদি আমি 21,050 টাকা বাদ দিয়ে দিই তাহলে আমার থাকে 8,750 টাকা। আমার অবশিষ্ট থাকে 8,750 টাকা। এবার আমি এই পাঁচটা যোগ করবো। 24 আর 7 30 আর 10 41 41,300 টাকা। এই 41,300 টাকা আমি আবার ক্রেডিট পাশে বসাবো। এবার এখান থেকে আমি এই পাশের আইটেমগুলো যদি বাদ দিয়ে দিই তাহলে আমার ব্যাংকের ব্যালেন্স শিটটা বের হবে। 5 আর 3 8,200 টাকা। আমি 41,300 টাকা থেকে যদি 8,200 টাকা বাদ দিই তাহলে আমার অবশিষ্ট থাকবে 33,100 টাকা। এবং বাট্টার যোগফল নির্ণয় করতে হবে। বাট্টার জন্য কোনো ব্যালেন্স শিট নির্ণয় করতে হবে না। তো শিক্ষার্থীরা, এই হলো আমার নগদান হিসাব। তো আমরা এইভাবে খুব সহজেই একটা নগদান বই প্রস্তুত করতে পারি। তো শিক্ষার্থীরা, এবার আমরা করণীয় অবলম্বন করব যে 20, 28 ও 31 তারিখে লেনদেনের মাধ্যমে নগদ প্রদান যাবে না। তো আমরা নগদে যে টাকা প্রদান করে থাকি সেই টাকার মাধ্যমে আমরা নগদ প্রদান জাবেদা প্রস্তুত করে থাকি। তো যেহেতু এখানে আমাকে তারিখগুলো আমি তোমাদেরকে ইন্ডিকেট করে দিয়েছি, সেহেতু আমরা ঠিক ওই তারিখের লেনদেনগুলোর ভিত্তিতে আমরা একটা নগদ প্রদান জাবেদা প্রস্তুত করব। তো আমাদের 20 তারিখ, 28 তারিখ এবং 31 তারিখ। দেখো
তারিখে কি আছে, সেলিমকে 4300 টাকা পরিশোধ এবং বার্তা প্রাপ্তি 200 টাকা। আমি প্রথমে আগে তারিখের ঘরে তারিখ লিখে নিই। তো আমি আগে এটাকে জাবেদাভুক্ত করব, যে আমার জাবেদায় কি হয়। সেলিমকে 4300 টাকা পরিশোধ, এখানে সেলিম বা প্রদেয় বা পাওনাদার হিসাব হবে ডেবিট এবং নগদান হবে ক্রেডিট, আর আমি বার্তা পাচ্ছি 200 টাকা। তাহলে আমার জাবেদার মাধ্যমে আমরা নগদ প্রদান জাবেদাটা প্রস্তুত করতে পারবো। এবার আমি তোমাদেরকে আগে একটু শর্টকাট বিশ্লেষণ করে আসি। তারিখ, ডেবিট হিসাব খাতের নাম, যেহেতু নগদ প্রদান মানে নগদান হিসাব ক্রেডিট হবে, এখানে আমরা নগদান যে ডেবিট হিসাবগুলো হবে সেই বিকল্পগুলোর নাম দেখবি, ওইগুলোর নাম এখানে বসাবো। ক্রয় ডেবিট, কখনো যদি ক্রয় ডেবিট হয়ে থাকে সেটা এখানে বলবে। প্রদেয় বা পাওনাদার যদি কখনো ডেবিট হয়ে থাকে সেটা এখানে বলবে, এবং অন্যান্যগুলো অন্যান্য ঘরে বলবে। নগদান ক্রেডিট, যখন নগদান হিসাব ক্রেডিট হবে তখন নগদান ক্রেডিটের ঘরে বলবে, বার্তা থাকলে বার্তাটা বার্তার ঘরে বলবে। তো এখানে সেলিংকে আমরা 4300 টাকা নগদে পরিশোধ করছি, তাহলে সেলিং হিসাব হবে ডেবিট বা প্রদেয় হিসাব ডেবিট হবে 4500 টাকা, নগদে পরিশোধ করছে কি 4300 টাকা এবং বার্তা 200 টাকা। তো আমরা জাবেদা করলে পাবো পাওনাদার বা প্রদেয় হিসাব 4500 টাকা, নগদান হিসাব ক্রেডিট 4300 টাকা এবং যে আমরা বার্তা পাচ্ছি 200 টাকা, এটাও হবে ক্রেডিট। তো বলতে পারো যে স্যার আমি কেন এখানে 4500 টাকা বসাবো। দেখো আমরা এখানে তোমাকে বুঝিয়ে দিয়ে আসতে পারবো 4300 টাকা সেলিমকে পরিশোধ করছে এবং সেলিম আমাকে বার্তা দিল 200 টাকা, তাহলে স্বাভাবিকভাবে মনে হচ্ছে সেলিম আমার কাছে 4500 টাকা পেতো আগে। এবার আমরা 28 তারিখে আসি, চেকে দোকান ভাড়া পরিশোধ 3000 টাকা। এটাকে যদি আমরা জাবেদাভুক্ত করি তাহলে কি আসবে, আমার ভাড়া হিসাব ডেবিট এবং ব্যাংক হিসাব ক্রেডিট। যেহেতু ব্যাংকের টাকাটা আমরা এখানে ব্যাংকের ধরনে, সেটা আমরা নগদানের মাধ্যমে করব। তো এবার আমার 28 তারিখ চেকে দোকান ভাড়া পরিশোধ, এখানে আমি লিখব ভাড়া হিসাব। দেখো ডেবিট, এখানে ভাড়া কোথাও নাম নাই, তাহলে সেটা অন্যান্য ঘরে চলে যাবে। তো দেখো অন্যান্য হিসাব ডেবিট, যেহেতু ভাড়া ক্রয় বা প্রদেয় এটার কোনো নাম নাই, সেহেতু আমি অন্যান্য ঘরে থেকে আমি ট্রিটমেন্ট করলাম এবং আমার নগদান হিসাব ক্রেডিট। এবার আসি 31 তারিখ কর্মচারী বেতন পরিশোধ, এটাও একইভাবে হবে বেতন হিসাব ডেবিট। তো ডেবিটের বেতন হিসাবের জন্য কোনো ঘর নাই, এটাও অন্যান্য হিসাবে চলে যাবে। এবার আমরা এই ঘরগুলোর যোগফল আমরা নামাবো, এখানে কেউ কি নাই, তো শিক্ষার্থীরা এখানে একটা মজার বিষয় আছে যে আমার একটা ডেবিট, দুইটা ডেবিট, তিনটা ডেবিট, এই তিনটা ডেবিটের যোগফল এবং দুইটা ক্রেডিটের যোগফল সেম হয় 4000 5000 9500 টাকা। দেখো এখানে 9300 আর 200 9500 টাকা। তো এই ছিল আজকে আমাদের আলোচ্য বিষয়। তো শিক্ষার্থীরা তোমরা সবাই ঘরে থাকো, সুস্থ থাকো, ভালো থাকো, এই কামনায় আমি তোমাদের জাফর স্যার তোমাদের আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।